হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ একাডেমি। আজকের থেকে আমরা যেটা শুরু করছি সেটা হলো ইগনোর MSO 4। তোমরা জানো যে অলরেডি MSO 2 আর 3 প্লে লিস্টে আপলোড করা আছে, তো সেখান থেকে দেখে নেবে। তো MSO 2 আর 3 ঠিক যেই স্ট্র্যাটেজি ফলো করে আমরা করেছিলাম, ঠিক সেইভাবেই কিন্তু আমরা MSO 4 করব। অর্থাৎ গত 5 বছরের দুটো করে সেট অর্থাৎ 10টা সেট সেখান থেকে রিপিটেড যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা কমপ্লিট করে যাই, এবং দেখা যায় যে সেই প্রশ্নগুলো যদি আমরা কমপ্লিট করে যাই তাহলেই কিন্তু আমরা 100 নম্বর কমন পেয়ে যাই। ঠিক আছে, অর্থাৎ যতগুলো প্রশ্নই দেয় না কেন আমাদের তো অবশ্যই থাকে, তাই তিনটে দুটোর যে কম্বিনেশন থাকে 5টা প্রশ্ন কিন্তু আমরা অবশ্যই কমন পাই যদি কিনা গত 5 বছরে যে 10টা সেট হয় সেই 10টা সেটে যদি প্রশ্ন আমরা করে যাই। এই যে ইউনিটটা সেটার নাম হচ্ছে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইমার্জেন্স অফ সোশিয়োলজি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে সমাজতত্ত্বের উদ্ভবের সামাজিক যে পটভূমিকা। সেখান থেকে আমাদের তিনটে জিনিস পড়তে হচ্ছে। এক হচ্ছে ভারতবর্ষে সমাজতত্ত্বের ইতিহাস কি ছিল। দুই হচ্ছে ব্রিটিশরা যখন ছিল সেই সময় আমাদের সমাজ অর্থনীতিটা কিরকম ছিল, এবং কোন কোন তিনটে পদ্ধতির দ্বারা ভারতবর্ষের যে সমাজ এবং সংস্কৃতি সেটাকে ব্রিটিশার্সরা পরিমাপ করেছিলেন। তাহলে শুরু করা যাক। দ্য হিস্ট্রিক্যাল রুটস অফ ইন্ডিয়ান সোসাইটিতে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছু মার্ক করিনি। মার্ক না করার কারণ এটাই যে এখানে সেরকম কিছুই নেই যা মার্ক করতে হবে, মানে বাদ দেওয়ার মতো কিছু নেই। আবার সবটাই যে রাখবো আদৌ কিন্তু তা না। এখানে যেটা লেখা রয়েছে আমি তোমাদের সেটা পুরোপুরি জিস্ট ওয়েতে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি বুঝে যাও তাহলে তোমরা নিজেরাই বুঝে যাবে যে এখান থেকে আদেও কি লিখতে হবে আর কি কি বাদ দিতে হবে। সবার ফার্স্ট যেটা বলছে সেটা হলো যে সোশিওলজি হলো এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টের মধ্যে সমস্ত কিছুই আছে। মানে আমরা জানি যে এটা একটা সাবজেক্টিভ ডিসিপ্লিন। তার সাথে আমরা জানি যে এটা ন্যাচারাল যে সায়েন্স তার মতো কিন্তু নয়। অর্থাৎ যেই যেই লস গুলো ন্যাচারাল সায়েন্সে ফলো করা হয় সেই লস গুলো এই সোশ্যাল সায়েন্সে ফলো করা যায় না। কিন্তু আমরা প্রশ্নটা কি করছি, হিস্টোরিক্যাল রুটস। দেখা যায় যে সোশিওলজি যে ইমার্জেন্স ঘটেছিল সেটা কোথায় ঘটেছিল, সেটা কিন্তু ঘটেছিল ওয়েস্টে। যেহেতু ওয়েস্টে ঘটেছিল সোশিওলজি ইমার্জেন্স, ডিউ টু ফ্রেঞ্চ রেভলিউশন, ডিউ টু এনলাইটেনমেন্ট, ডিউ টু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড ডিউ টু ইউনিভার্সিটি রেভলিউশন। অর্থাৎ ফ্রেঞ্চ রেভলিউশন, এনলাইটেনমেন্ট, ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর ইউনিভার্সিটি রেভলিউশনের কারণেই তো সোশিওলজির ইমার্জ ঘটলো। কেন? কারণ এগুলোর ফলে সোসাইটিতে নানা রকম চেঞ্জ এলো, সেই র্যাপিড চেঞ্জটাকে স্টাডি করার জন্য একটা সাবজেক্টের প্রয়োজন পড়লো, সেই কারণে সোশিওলজি ইমার্জ ঘটলো। এবং এই যে সাধারণ বিষয়টা, এই বিষয়টা কিন্তু ওয়েস্টের জন্য সাধারণ হলেও ইন্ডিয়ার জন্য সাধারণ ছিল না, কারণ ইন্ডিয়াতে তো সেরকম সার্কামস্ট্যান্সেসই তৈরি হয়নি যাতে একটা সাবজেক্টের ইমার্জ হতে পারে। তো সেই কারণেই ইন্ডিয়ার সোশিওলজি কিন্তু ওয়েস্টের ওপর ডিপেন্ড করেই তৈরি হয়েছিল, বা বলতে পারি যে ওয়েস্টের একটা প্রভাব ইন্ডিয়ার ওপর বরাবরই ছিল। এইটা মানে শুধুমাত্র ব্রিটিশার্সদের হাত ধরে ইন্ডিয়ান সোশিওলজিটাকে সাইন্টিফিক ওয়েতে, মেথোডোলজিক্যাল ওয়েতে তিনটে পদ্ধতিতে পড়ানো হয়। ওই যে আমরা বললাম যে থার্ড যে কোশ্চেনটা আমরা পড়বো, থার্ডে আমরা কি কি পড়বো, যে তিনটে কি কি প্রসেস ছিল যে তিনটে অ্যাপ্রোচের দ্বারা ইন্ডিয়ান সোশিও কালচার মানে সমাজ এবং সংস্কৃতিকে পড়া হয়েছিল। ফার্স্টেই আমরা পড়বো ওরিয়েন্টালিস্ট, ওকে। তারপরে আমরা যেটা পড়বো মিশনারিজ, তারপরে আমরা পড়বো অ্যাডমিনিস্ট্রেটিভ। বলে রাখছি সবটাই ইন্টারলিঙ্কড, এই তিনটে প্রশ্নই কিন্তু আসলে ইন্টারলিঙ্কড। তাহলে এটুকু বোঝা গেল যে ইন্ডিয়াতে সোশিওলজি ইমার্জ ঘটেনি, ইন্ডিয়ান সোশিওলজি ডিপেন্ড ছিল ওয়েস্টার্ন ফিলোসফির ওপর, এবং ইন্ডিয়ান যে সোসাইটি তার উপর ওয়েস্টের একটা বেশ প্রভাব ছিল। অর্থাৎ ওয়েস্ট যা নিয়ে ব্যস্ত ছিল, ওয়েস্ট যা নিয়ে আলোচনা করতো, যে দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতো, ইন্ডিয়াও সেটা নিয়েই আলোচনা করতো। কিন্তু ইন্ডিয়ার সমাজে যে এত কিছু রয়েছে, যেই সমাজ মানে যেই জিনিসগুলোকে কিনা কিন্তু স্টাডি করা যায় সেটা কিন্তু ইন্ডিয়া বুঝে উঠতে পারেনি।
তাহলে এই যে ইন্ডিয়ার ওয়েস্টের উপর এই বেশি ডিপেন্ডেন্সিটা, সেটা কিন্তু আসলে আমাদের ইন্ডিয়ান সোশিওলজিটাকে অনেকাংশেই, প্রাথমিকভাবে অনেকাংশেই ক্ষতি করেছিল। এবং আমরা এইখানে এটাই জানবো, এই যে কোশ্চেনটা আছে, যে বলা যায় মানে অনেক ফিলোসফার বলেন যে ইন্ডিয়ান সোশিওলজি তো ইমার্জ করলো আফটার 1947, যে তার আগে নাকি ইন্ডিয়াতে সোশিওলজি ইমার্জই ঘটেনি। তার কারণ যা ইমার্জ মানে যা সোশিওলজি হয়েছে সব ওয়েস্টার্ন সোশিওলজি হয়েছে, সেটাগুলোকে ফলো করা হয়েছে। ওকে, তো সোশিওলজি যেহেতু একটা সাবজেক্টিভ বিষয়, সোশিওলজি যেহেতু এক জায়গার সাথে আরেক জায়গার কোনো মিল নেই, যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে H2O, তুমি হাইড্রোজেন আর অক্সিজেনকে যেখানেই মেলাও না কেন, নির্দিষ্ট চাপে তাপে উষ্ণতায় জলই তৈরি হবে। বাট সোশিওলজি বিষয়টা তো তা নয়। ওয়েস্টার্ন সোসাইটিতে যদি একটা নির্দিষ্ট কিছু ঘটে থাকে, সেটাই যে ইন্ডিয়ান সোসাইটির জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা তো কেউ বলতে পারবে না। এক্স্যাক্টলি এই কারণেই ইন্ডিয়ান সোশিওলজির গ্রোথটা হয়নি। যা গ্রোথ হয়েছে ওয়েস্টার্ন সোসাইটির গ্রোথ হয়েছে। তার মানে ইস্টের গ্রোথ হয়নি, এবং এই সত্যটা কোথাও না কোথাও আমাদেরকে স্বীকার করে নিতেই হবে। এই যে ইস্টের গ্রোথ হয়নি, আমাদেরকে অন্যদিকে মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। এই বিষয়টা থেকেই আমরা পরবর্তী আরো যে দুটো বিষয় আছে সেই দুটোয় ঢুকে যাব। তাহলে আমরা হিস্টোরিক্যাল রুটসে কি জানলাম? আমরা হিস্টোরিক্যাল রুটসে জানলাম যে ওয়েস্টের উপর ডিপেন্ড করে ইন্ডিয়ান সোশিওলজির ইমার্জ ঘটেছিল। তার মানে আলাদা করে আমাদের হিস্টোরিক্যাল কোনো রুটস কিন্তু সেইভাবে তৈরি হয়নি, এবং তৈরি হলেও সেটা অনেক দেরিতে। আরেকজন কি বললো যে 1947 থেকে একমাত্র সোশিওলজি ইমার্জেন্স শুরু হয়েছিল ইন্ডিয়াতে, কারণ 1947-এর পরে আমাদের দেশ স্বাধীন হয় এবং তারপর থেকে কিছু আলোচনা শুরু হয়। এবার প্রশ্ন হচ্ছে যে কেন? আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে ব্রিটিশার্সরা যখন এসেছিল তখন আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন কিরকম ছিল। এই সোশিও ইকোনমিক কন্ডিশন কিন্তু সোশিওলজিটার ইমার্জ হওয়া উচিত কি উচিত না সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা জানি যে এই ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এগুলো কি, এগুলো ইন্টালেকচুয়াল মানে এনলাইটেনমেন্ট, এগুলো কি, এগুলো তো এক এক ধরনের চেঞ্জ। একটা চেঞ্জ কি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে কি ইকোনমিক চেঞ্জ, ফ্রেঞ্চ রেভলিউশন মানে কি পলিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল চেঞ্জ, এনলাইটেনমেন্ট মানে কি ইন্টেলেকচুয়াল চেঞ্জ। এই যে চেঞ্জগুলো, তার ফলে তো একটা জায়গায় সোশিওলজি তৈরি হয়, কিন্তু ইন্ডিয়াতে যেহেতু এরকম কোনো চেঞ্জ আসেনি, তাই সোশিওলজিটাও তৈরি হয়নি। ব্রিটিশার্সরা আসার পর যেটা হয়েছিল আমাদের দেশে, ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল, যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলোকে তারা ধ্বংস করে দেয়, এবং ধ্বংস করে নিজেদের দেশে সুন্দর সুন্দর ইন্ডাস্ট্রি তৈরি করছিল, এবং ইন্ডিয়াটাকে তারা একটা র ম্যাটেরিয়ালের হাব বানিয়ে দেয়, যে এখান থেকে তারা র ম্যাটেরিয়াল চিপ সোর্স একটা পেয়েছিল র মেটেরিয়ালস, সেটা তারা নিজেদের দেশে নিয়ে যেত। তাহলে ইন্ডিয়াতে এমন কোনো চেঞ্জ বা আপহিভাল আসেইনি, যার ফলে বা র্যাপিড চেঞ্জ আসেনি যার ফলে এখানে সোশিওলজি ইমার্জ ঘটবে বা সোশিওলজিক্যাল ইন্টেলিজেন্স আসবে। তাহলে ইন্ডিয়াতে সোশিওলজি এলো কবে? বা এটাও লেখা আছে যে সোশিও ইকোনমিকে, যে ইন্ডিয়ান সোসাইটি মানেই ছিল হচ্ছে যেখানে কিনা ছিল অটোনমাস, সেলফ সাফিসিয়েন্সি, এগুলো তোমরা আগেও পড়েছো। আর ইকোনমি ছিল হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি। ঠিক আছে, তাহলে সেলফ সাফিসিয়েন্ট অটোনমাস ভিলেজ ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, এইখানে কোনোভাবেই সোশিয়োলজিটা ইমার্জ করেনি, এবং এইভাবেই রেখে দেওয়া হয়েছিল। এবার কোথায় আদেও সেগুলো সেলফ সাফিসিয়েন্ট ছিল কিনা, অটোনমাস ছিল কিনা, সেই বিষয়ে প্রশ্ন আছে, সেই বিষয়ে নানা রকম কন্ট্রোভার্সি আছে। But আমাদের বক্তব্য সেটা না। আমাদের বক্তব্য যে ইন্ডিয়াতে রাজারা যখন ছিল তখন এই পর্যায়ে রেখে দেওয়া হয়েছিল, কোনো রকম চেঞ্জ আসেনি। পরবর্তীকালে ইংল্যান্ডের লোকজন যখন আসেন তখনও তারা সেরকম কোনো চেঞ্জ করেননি, বরং তারা আরো আমাদের দেশের যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলোকে ধ্বংস করলো, আমাদের সোসাইটিটাকে আরো ধার দেনায় পাঠিয়ে দিল, যেটাকে আমরা ইনডেপ্টেডনেসও বলে থাকি। ঠিক আছে, এইগুলোকে আমরা র্যাপিড চেঞ্জ বলতে পারি ঠিকই, বাট এগুলো সোশিওলজিক্যাল ইন্টেলিজেন্সই তৈরি করেনি। তাহলে কিভাবে ইন্ডিয়াতে সোশিওলজিক্যাল ইন্টেলিজেন্সই তৈরি হলো? যখন তারা মানে এই হ্যাঁ, ইংল্যান্ডের অ্যাডমিনিস্ট্রেটররা ইন্ডিয়াকেও একটা হাব বানানোর জন্য এইখানের এডুকেশন সিস্টেমটাকে তারা ডেভেলপ করার চেষ্টা করেন। তো এক্স্যাক্টলি যখন তারা এডুকেশন সিস্টেমকে ডেভেলপ করার চেষ্টা করেন, তখন গিয়ে দেখা যায় যে আহ, আমরা মানে ইন্ডিয়ানরা ওয়েস্টার্ন এডুকেশনের ওয়েস্টার্ন ফিলোসফির সংস্পর্শে আসি।
তখন গিয়ে আমরা আমাদের মধ্যে সেই সোশিওলজিক্যাল থিঙ্কিং আসে। তো বোঝা যাচ্ছে যে রুটসটা কিভাবে এলো? যে আমাদের এখানে কোনো রকম সেভাবে রুটস তৈরি হয়নি। হ্যাঁ, অনেকে বলেন যে গান্ধীজি বা রবীন্দ্রনাথ তাদের মধ্যে সোশিওলজিক্যাল কথাবার্তা ছিল। বাট ওই যে একটা মাস লেভেলে মানুষের মধ্যে চিন্তাভাবনা, ইন্টেলিজেন্স এর মধ্যে একটা মানে বুদ্ধিদীপ্ততায় একটা পার্থক্য আসবে, বুদ্ধিমত্তায় একটা পার্থক্য আসবে। সেই সোশিওলজিক্যাল কিন্তু আমাদের upheaval-টা হয়নি। তো আমাদের মধ্যে যেটা এসেছিল ওই ওয়েস্টার্ন ফিলোসফির দ্বারাই। মানে ইংল্যান্ডের মানে ব্রিটিশার্সদের চেষ্টা ছিল যে তাদের নিজস্ব একটা হাব তৈরি করা ইন্ডিয়াতে অ্যাডমিনিস্ট্রেটিভ হাব। বাট সেটা করতে গিয়ে আমরা ওয়েস্টার্ন ফিলোসফির স্বাদ পেয়ে যাই এবং আমরা আরো বেশি শিক্ষিত হয়ে উঠি এবং আমরা সোশিওলজির স্বাদ পাই সোজা কথা। থার্ড যে আমাদের প্রশ্নটা ছিল যে ৩ টে কোন অ্যাপ্রোচ ছিল? এই প্রশ্নটা আমি বললাম যে ৩ টে প্রশ্ন একসাথে আ ইন্টার রিলেটেড। ৩ নম্বর যে আমরা প্রশ্নটা ছিল এটা আমি বললাম যে ৩ ধরনের হচ্ছে অ্যাপ্রোচ ছিল। একটা হচ্ছে ওরিয়েন্টালিস্ট, একটা ছিল হচ্ছে মিশনারিজ, আরেকটা ছিল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। কি জিনিস? ওরিয়েন্টালিস্ট মানে হচ্ছে যে সমস্ত মানুষ ওয়েস্টার্ন ওয়েস্টার্ন এডুকেশনে শিক্ষিত বাট ইস্টকে স্টাডি করে। আবার বলছি, শিক্ষিত ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন এডুকেশনে বাট স্টাডি করে ইস্টকে, এদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট। ওকে? মিশনারিজ কারা? যারা এদেশে এসেই ছিল মূলত খ্রিস্টানিটি ছড়াতে। তারা ছিল হচ্ছে মিশনারিজ। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে যারা কিনা এই দেশেই নানা রকম আধিকারিক হিসাবে নিযুক্ত ছিল। এবার এদের মাধ্যমে কিভাবে ইন্ডিয়ান সোশ্যাল কালচারাল অ্যাপ্রোচটা তৈরি হয়েছিল বা ইন্ডিয়ান সোশিওলজির প্রথম ভিত্তিপ্রস্তর এদের দ্বারা কিভাবে তৈরি হয়েছিল সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করি ওরিয়েন্টালিস্টদের দ্বারা। বলে রাখি যে প্রথম দিকে এমন কিছু ওরিয়েন্টালিস্ট দেখা গেছিল যারা কোনোদিনও ফিল্ড ভিউ করেননি। ফিল্ড ভিউ করেননি মানে তারা কখনো ইন্ডিয়াতে সেইভাবে যানইনি। মানে ইন্ডিয়ার যে গ্রামগঞ্জ, ভিলেজ সেই জায়গাগুলো কখনো ঘুরে বেড়ায়নি। কিন্তু কোথাও না কোথাও তারা কোথাও না কোথাও তারা ইন্ডিয়ার বিষয়ে লেখালেখি করতেন। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এদের ডেটাগুলো কোনোভাবেই অথেন্টিক ছিল না। কারণ তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতো। যে উদ্দেশ্যটা হচ্ছে যে লেখা। এবার তাদের লেখাগুলো এমনই থাকতো, সেখানে বায়াসনেস থাকতো, সেখানে কোনো নিউট্রালিটি থাকতো না, সেখানে অথেন্টিক জিনিসপত্রের অভাব থাকতো। সেগুলো ছিল হচ্ছে সেকেন্ড হ্যান্ড ডেটা বা সেইগুলোকে আমরা বলি আর্মচেয়ার সোশিওলজি। ঠিক আছে? যেকোনো ভাষায় বলতে পারি বাট তাদেরটা অথেন্টিক ছিল না। যেহেতু তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? যে লেখা। যে লিখার মাধ্যমে তারা নিজেদের যে আ বুদ্ধিমত্তা আছে সেটা সারা জগৎকে দেখাবে। আসলে সেই ডেটাটা ঠিক না ভুল সেটা তাদের কিছু যায় আসে না এবং সবাইকে সেই ভুল ডেটাটাই তারা ছড়াবে। যেমন এক্ষেত্রে আমরা বলতেই পারি যে কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার কোনোদিনও ভারতবর্ষে আসেননি। কিন্তু তারা এই ভারতবর্ষের উপর বই লিখেছেন। কিভাবে লিখেছেন? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে তার ডেটার উপর ভিত্তি করে। তো এইরকমই কিন্তু আসলে ছিল ওরিয়েন্টালিস্টদেরও ভাবভঙ্গিটা। এরপর যে সেকেন্ড অ্যাপ্রোচটা ছিল, সেই সেকেন্ড অ্যাপ্রোচটা ছিল মিশনারিজদের। মিশনারিজদের অ্যাপ্রোচটা ছিল মূলত কনভার্টকে উদ্দেশ্য করে। তাই তাদের বক্তব্য ছিল যে ইন্ডিয়া হচ্ছে খুবই পিছিয়ে পড়া, মানে জাদুবিদ্যায় বিশ্বাসী, ডাইনি প্রথায় বিশ্বাসী, অসভ্য বর্বরদের একটা দেশ। এই ক্ষেত্রে বলে রাখি মিশনারিজ আর ওরিয়েন্টালিস্টদের দৃষ্টিভঙ্গি একই ছিল যে ভারতবর্ষ হচ্ছে পিছিয়ে পড়া একটা আ দেশ। যেইখানে কিনা যেইটার অবস্থা কিনা দিন, দিন আরো deteriorate করছে। তাই আমাদের এখানে কিছু করতে হবে এবং সেই করতে হবে করতে গিয়ে তারা খ্রিস্টিয়ানিটি এখানে নিয়ে আসলেন এবং সমস্ত মানুষকে কনভার্ট করা শুরু করলেন। যে কনভার্ট হলে পরে তারা আরো উন্নত হয়ে যাবে, সভ্য হয়ে যাবে এবং তারা সরকার থেকে মানে তাদের যে আরকি গভর্নমেন্ট আছে কুইন এলিজাবেথের কুইনের তো তাদের সমস্ত সুযোগ সুবিধা, পড়াশোনা, খাদ্য সবই পাবে। অর্থাৎ এক তো তারা এখানে উপনিবেশ স্থাপন করছেন। তারপর এখানে যে সমস্ত কালচার গুলো আছে সেই কালচার গুলোকে বলছেন যে সেগুলো পিছিয়ে পড়া। তারপর নিজেদের খ্রিস্টিয়ানিটি ছড়াচ্ছেন এবং নিজেদের দেশের সেবা সেবা প্রত্যেকটা মানুষকে দিচ্ছেন। এটাও উদ্দেশ্য সম্পর্কিত ছিল। সেই কারণে এগুলোকেও আমরা অথেন্টিক বলি না বা বলি যে ভুল ত্রুটিতে ভর্তি। কারণ এরা কেউই আ যেটাকে আমরা বলি স্কিলড ছিল না। যে কিভাবে সোসাইটিকে স্টাডি করতে হয় সেই স্কিল কিন্তু এদের কারোর মধ্যেই ছিল না। সেই কারণে এরা মানে আনস্কিলড রাইটার হিসাবে ভারতের সম্বন্ধে যা লিখেছেন কিন্তু কোনটাকে কিন্তু সঠিকভাবে ধরা হয় না। মোটামুটি ঠিকঠাক ধরা হয় যাদের সেটা হলো যে অ্যাডমিনিস্ট্রেটররা যারা লিখেছিল, এই অ্যাডমিনিস্ট্রেটরদের বলে রাখি যে এরা কিন্তু শিখেছিল যে কিভাবে দেখাবে। এক্ষেত্রে
পাওয়েলের একটা হয়তো বইয়ের নাম পাবে তোমরা, ঠিক আছে? যে তার হচ্ছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম সংক্রান্ত কোনো একটা বই। যে সেখানে তারা একদিকে শুধু ল্যান্ডের সিস্টেমে লিখছে তাই না, সে অনেক কিছু দেখানোর চেষ্টা করছে যে কিভাবে ইন্ডিয়ান সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ কালচারটাকে বুঝে এটাকে ক্যাপচার করা যায়, তাদের উদ্দেশ্য ছিল সেটা। সেই কারণে অ্যাডমিনিস্ট্রেটরদের লেখা ছিল অনেকটাই বিশ্বাসযোগ্য, অনেকটাই মানে গ্রহণযোগ্য। কারণ তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। এবার উদ্দেশ্য সবারই ছিল। এই যে ৩ টে অ্যাপ্রোচের কথা আমরা বললাম, তাহলে এই ওরিয়েন্টালিস্টস, মিশনারিজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরস, এইটা ছিল হচ্ছে ভারতবর্ষের সোশিওলজির ১ম ৩ টে অ্যাপ্রোচ, যেটা কিনা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে ডিউরিং ব্রিটিশ পিরিয়ডই হয়েছিল। ওকে? ব্রিটিশ পিরিয়ডই এটা হয়েছিল এবং ৩ টেরই নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। এটা ছিল লাস্ট ওটার উদ্দেশ্য ছিল আমাদের সোশিও কালচারাল যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে বুঝে আমাদেরকে আ নিজেদের মতো করে পরিচালনা করা। ওকে? তো এইটুকুই আমাদের পড়তে হবে। এই চ্যাপ্টারটা থেকে একবার রিডিং দিলেই বুঝে যাবে যে আমি যা বলছি আসলে সবই সেইগুলোরই অন্তর্গত। তাই নিজেদের মতো করে মার্ক করে বা আমার এই কথাগুলোই নিজের ভাষায় লিখে দিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আজকের জন্য এতটাই। এরপরে আবার আমাদের দেখা হবে পরের ইউনিটে।